হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ম্যাপিং বা ফাংশন অর্থাৎ অপেক্ষক বা চিত্রণ অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, মনে করো সব এক্স বিলংস টু কিউ, কিউ মানে র্যাশনাল নাম্বার, অর্থাৎ এখানে কিউ হচ্ছে সেটটা হচ্ছে অল র্যাশনাল নাম্বারের সেট। এর জন্য এফ কিউ থেকে কিউ চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 4x - 5 দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ এর বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে এবং তারপর এফ ইনভার্স নির্ণয় করো। অর্থাৎ আমাকে একটা ম্যাপিং বা ফাংশন দিয়েছে, দিয়ে দেখাতে বলেছে এই ফাংশনটার বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে। তাহলে বিপরীত চিত্রণের অস্তিত্ব আছে এটা দেখাতে গেলে আমরা দেখাবো এই এফ ম্যাপিংটা 1-1 ম্যাপিং অর্থাৎ এক এক চিত্রণ এবং অন্টো ম্যাপিং অর্থাৎ উপরে চিত্রণ। তাহলে এফ যদি 1-1 এবং অন্টো দুটোই হয় তাহলে এফ হবে বাইজেক্টিভ ম্যাপিং। এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে আমরা থিওরিতে পড়েছি যদি কোনো একটা ফাংশন বাইজেক্টিভ হয় বা বাইজেকশন হয় তাহলে তার ইনভার্সের অস্তিত্ব থাকবে। অ্যান্সার দেওয়া আছে এফ কিউ থেকে কিউ চিত্রণ এফ এক্স ইকুয়াল টু 4x - 5 দ্বারা সংজ্ঞাত ফর অল সমস্ত এক্স বিলংস টু কিউ। তাহলে আমরা প্রথমে দেখব এই ম্যাপিংটা 1-1 হচ্ছে কিনা, ঠিক আছে, অর্থাৎ এক এক চিত্রণ হচ্ছে কিনা। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু কিউ, মানে ঠিক আছে, এগুলো কোথাতে কোন সেটটা থেকে গেলে ডোমেন, এবং তার জন্য আমি ধরলাম এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এটা ধরলাম, মানে এক্স ওয়াই দুটো ডোমেন থেকে নিলাম একটা এলিমেন্ট এবং ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, অর্থাৎ এক্সের ইমেজ এবং ওয়াইয়ের ইমেজ সমান। তাহলে আমরা যদি দেখাতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ যে এলিমেন্ট দুটো নিয়েছি তাদের ইমেজ দুটো সমান ধরে নিয়েছি, এবার যদি দেখাতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে প্রমাণ করা হয়ে যাবে যে এফ চিত্রণটা হচ্ছে 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ। বা এফ এক্সের মান দেখো কত আছে, এফ এক্স মানে 4x - 5, তাহলে আমি এফ এক্সের বদলে আমি লিখলাম 4x - 5। এফ এক্স যদি 4x - 5 হয় তাহলে এফ ওয়াই কত হবে, এফ ওয়াই হবে 4y - 5, এফ ওয়াই হবে 4y - 5। উভয় দিক থেকে 5টা বাদ -5 থেকে ক্যান্সেল করে দিলাম, তাহলে এদিকে 4x ইকুয়াল টু 4y, 4 ক্যান্সেল হলে x ইকুয়াল টু y। তাহলে এখানে বলা যায় অতএব এফ একটি এক এক চিত্রণ। এটা ছাড়া অন্যভাবেও এটা দেখানো যেত, সেটা দেখো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি। কারো যদি এটা পছন্দ না হয় অথবা তাহলে তুমি এইভাবেও দেখাতে পারো। হ্যাঁ, তবে এইভাবে দেখানোটাই সবচেয়ে ভালো। প্রত্যেকটা অঙ্কে যদি তুমি এইভাবে দেখাও যে এক্স ওয়াই ধরে নিলে ডোমেন সেট থেকে দিয়ে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই এটা ধরে নিলে দিয়ে তুমি দেখিয়ে দিলে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলেই এফটাকে এক এক চিত্রণ বলা হবে। আর যদি এখানে এক্স নট ইকুয়াল টু ওয়াই আসতো তাহলে এক এক চিত্রণ হতো না। তুমি অথবা অন্যভাবে যদি এটা দেখাতে চাও তাহলে কেমনভাবে দেখাবে, তখন তোমাকে ধরে নিতে হবে, ধরি এক্স কমা ওয়াই বিলংস টু কিউ, মানে র্যাশনাল নাম্বার, কোনটা থেকে ডোমেন, ডিও এম এ আই এন, কিউ মানে ডোমেন থেকে নেওয়া হলো, এবং ধরে নাও এক্স নট ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটো সমান নয়, ঠিক আছে, এক্স ও ওয়াই কী নয়, সমান নয়। তাহলে এবার তোমাকে দেখাতে হবে কি এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, অর্থাৎ এই ইমেজগুলো সমান নয়। তাহলে অতএব বলো এফ এক্স মানে কী দেওয়া আছে, এফ এক্স মানে দেওয়া আছে হচ্ছে 4x - 5, ঠিক আছে। তাহলে অতএব এফ ওয়াই মানে কত হবে, এফ ওয়াই মানে হবে 4y - 5। এখন আমি এফ এক্স মাইনাস এফ ওয়াই এই দুটো বিয়োগ করলাম, বিয়োগ করলে কী হবে দেখো
4x মাইনাস 5 এফএক্সের ভ্যালু মাইনাস 4y মাইনাস 5। এটা সিম্পলিফাই করলে দেখবে শুধু 4x মাইনাস 4y থাকবে, তাহলে 4টা কমন দিলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হয়ে গেল আমার নট ইকুয়াল টু হচ্ছে 0 হবে। কেন? কারণ যেহেতু এক্স আর ওয়াই তো সমান নয়, এক্স আর ওয়াই আলাদা আলাদা সংখ্যা। এক্স আর ওয়াই যদি আলাদা আলাদা সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস ওয়াই কখনোই 0 হতে পারে না, তার ভ্যালুটা একটা মান আসবে। তাহলে এই ভ্যালুটা পুরোটা একটা নট ইকুয়াল টু 0। এটা নট ইকুয়াল টু 0 মানে তাহলে এফ এক্স মাইনাস এফ ওয়াই নট ইকুয়াল টু 0। তার মানে আমি কী বলতে পারি? এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। তাহলে বলা যায় অতএব এফ একটি এক এক চিত্রণ। তাহলে দেখো দ্বিতীয় পদ্ধতি দেখাতে গেলে তোমাকে কী দেখাতে হবে? এক্স এবং ওয়াই দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে নিতে হবে এবং ধরে নিতে হবে এক্স নট ইকুয়াল টু, অর্থাৎ এই দুটো এলিমেন্ট একই নয়। দিয়ে তুমি এফ এক্স এফ ওয়াই বার করবে, তাদের মধ্যে বিয়োগ করবে, দিয়ে দেখাবে বিয়োগ ফলটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে বিয়োগ ফলটা তাহলে নট ইকুয়াল টু 0 মানে এফ এক্স মাইনাস এফ ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে এফ ওয়াইটা এইদিকে নিয়ে আসলে ডান দিকে, তাহলে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে, তাহলে এফটা এক এক চিত্রণ হয়ে গেল। যদি এটা ইকুয়াল টু 0 চলে আসতো তাহলে কিন্তু এটা এক এক চিত্রণ হতো না। ঠিক আছে, তাহলে এক এক চিত্রণ এই দুটো পদ্ধতিতেই দেখানো যায় কোনো ফাংশানে। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগবে সেটাই দেখাবে, কিন্তু আমি বলবো সবসময় প্রথমটা দেখানোই ভালো, কারণ প্রথমটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবার আমরা দেখব ফাংশনটা উপরিচিত্রণ অর্থাৎ অন্টো ম্যাপিং হচ্ছে কিনা। অন্টো ম্যাপিং ধরার জন্য কী ধরতে হবে? আমরা ধরি y বিলংস টু কিউ। ঠিক আছে, মানে রেশনাল নাম্বার 10 এটা কোন সেট? কিউটা হচ্ছে কোডোমেন সেট। বিলংস টু কিউ এর জন্য কমপক্ষে, দেখো বা অন্তত পক্ষে লিখতে, কমপক্ষে একটি প্রি ইমেজ এক্স, এটা এক্সট্রা কিন্তু কোথায় থাকতে হবে? ডোমেন সেটে থাকতে হবে। আমি কিন্তু কোথায় থাকবে এখন বললাম না। যদি এক্সট্রা ডোমেন সেট মানে কিউ এর মধ্যে থাকে, ঠিক আছে, দেখাতে পারি হ্যাঁ অঙ্ক করে, তাহলেই কিন্তু বলতে পারবো এটা উপরিচিত্রণ হবে। আর যদি এক্সট্রা ডোমেন সেটের মধ্যে না থাকে তাহলে কিন্তু এটা উপরিচিত্রণ হবে না। তার জন্য এখানে কিন্তু কখনোই এক্সট্রা যে বিলংস টু কিউ এটা লিখবে না, কারণ এক্সট্রা কিউ এর মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাক। ধরি ওয়াই বিলংস টু কিউ কোডোমেন সেট থেকে নেওয়া হলো, এর জন্য কমপক্ষে একটি প্রি ইমেজ এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে আমরা এফ এক্সের ভ্যালু জানি। এফ এক্স মানে দেওয়া আছে হচ্ছে 4x মাইনাস 5 ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে যদি আমি এক্স সমান সমান বার করি দেখবে হবে ওয়াই প্লাস 5/4। এবার দেখো ওয়াইটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে ওয়াইয়ের মান যদি এখানে একটা মূলদ সংখ্যা বসায় 2, 3, 5, 7 বা 1, 2, 1, 3 যা খুশি, তাহলে এক্সের যে ভ্যালুটা পাবো সেটাও একটা মূলদ সংখ্যাই হবে। তার মানে এই এক্স ইকুয়াল টু এত বিলংস টু রেশনাল নাম্বার হয়ে গেল আমার। ঠিক আছে, তাহলে আমি ওয়াইয়ের জন্য কি প্রিমেজ পেলাম? ওয়াইয়ের জন্য একটা এক্স প্রিমেজ পেলাম, এক্সের মান হচ্ছে ওয়াই প্লাস 5/4। অর্থাৎ ওয়াইয়ের জন্য আমি যে প্রিমেজটা পেলাম ওয়াই প্লাস 5/4। তাহলে ওয়াই মানে তো যে কোনো একটা আরবিটারি সংখ্যা, তাহলে তুমি যাই ওয়াইয়ের মান যাই ধরো না তার জন্যই তুমি একটা প্রিমেজ পাবে। তাহলে কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের কমপক্ষে একটি প্রিমেজ বা প্রাক প্রতিবিম্ব অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে ম্যাপিংটি কী হয়ে গেল? তাহলে ম্যাপিংটি হয়ে গেল উপরিচিত্রণ বা অন্টো ম্যাপিং। তাহলে দেখো আমরা বলতে পারি যে যে কোনো ওয়াই বিলংস টু কিউ অর্থাৎ কোডোমেন সেট থেকে ওয়াইটা নেওয়া হয়েছে, এর প্রিমেজ কত হচ্ছে ওয়াই প্লাস 5/4, এটাও বিলংস টু কিউ অর্থাৎ ডোমেন সেটে আছে। তাহলে অতএব এফ একটি উপরিচিত্রণ। তাহলে আমি আগে দেখালাম এফ একটি এক এক চিত্রণ, আর এখন দেখালাম এটা একটা উপরিচিত্রণ। তাহলে আমরা বলতে পারি অতএব এফ একটি এক এক উপরিচিত্রণ। তাহলে এফ যদি একটা এক এক উপরিচিত্রণ হয় তাহলেই এফ ইনভার্সের কী হবে? অস্তিত্ব আছে আমরা বলতে পারি। যেহেতু এফ একটি এক এক উপরিচিত্রণ
অর্থাৎ এফ একটি বাইজেক্টিভ ম্যাপিং, কারণ এফটা হচ্ছে এক এক হয়েছে, সঙ্গে উপরিচিত্রণ হয়েছে, তাই এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। তাহলে বাইজেক্টিভ হলে অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে কোনো একটা ফাংশন যদি তোমাকে দেয়, দিয়ে দেখাতে বলে এফ ইনভার্সের অস্তিত্ব আছে কি না, হ্যাঁ, তাহলে তোমাকে প্রথমে দেখাতে হবে যে ফাংশনটি এক এক চিত্রণ, তারপর দেখাতে হবে ফাংশনটি উপরিচিত্রণ, অর্থাৎ ফাংশনটি একটি বাইজেক্টিভ চিত্রণ। ঠিক আছে, তাহলে আমি প্রমাণ করে দিলাম যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এটা ঠিক আছে, এটা একটা প্রমাণ হলো। এবার আমাকে কি নির্ণয় করতে বলেছে? এফ ইনভার্সটা আমাকে নির্ণয় করতে বলেছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের অ্যান্সার, এফ ইনভার্সটা নির্ণয় করতে বলেছে। দেখো, যেহেতু আমরা আগেই পেয়েছি কি এফ এক্স ইকুয়াল টু ওয়াই, কোথায় পেয়েছি? দেখো এখানে পেয়েছিলাম, এই যে এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরেছিলাম। আমি যখন উপরি চিত্রণ দেখাবার সময় এটা ধরা হয়েছিল এফ এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তা এখান থেকে যদি এক্স ইকুয়াল টু কী পেয়ে আছি? ওয়াই প্লাস 5/4। ঠিক আছে, এটা তুমি নাম দিতে পারো 1 নম্বর। তাহলে অতএব এখান থেকে আমি লিখতে পারি কি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হবে এক্স, বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, দেখো এক্সের ভ্যালু আমি 1 নম্বরে পেয়েছি ওয়াই প্লাস 5/4। ঠিক আছে, ফর অল ওয়াইটা কোথা থেকে নেওয়া হয়েছে? কিউ মানে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। তাহলে এফ ইনভার্স ওয়াই যদি এটা হয়, তাহলে অতএব আমি লিখতে পারি এফ ইনভার্স এক্স, ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে হবে এক্স প্লাস 5/4 ফর অল এক্সগুলো কোথায় আছে? ন্যাচারাল নাম্বার কিউ। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার এফ ইনভার্স নির্ণয় করা হয়ে গেল। নেক্সট কোশ্চেন, মনে করো এ একটা সেট, আর থেকে -½ এলিমেন্টটা বাদ, অর্থাৎ এই সেটটা হলো সমস্ত রিয়েল নাম্বারের সেট, শুধুমাত্র এখান থেকে -½ এলিমেন্টটা এখানে থাকবে না এই সেটের। বি একটা সেট, যেখান থেকে সমস্ত রিয়েল নাম্বার থেকে শুধু ½ এলিমেন্টটা বাদ। ঠিক আছে, এবং এফ এ থেকে বি একটি অপেক্ষক চিত্রণ, অপেক্ষক যা বলতে বোঝায় চিত্রণ একই অর্থ, এবং এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস 2/2x + 1 দ্বারা সংজ্ঞাত। তাহলে প্রমাণ করো যে এফের বিপরীতের অস্তিত্ব আছে, অর্থাৎ বিপরীতের মানে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, তারপর এফ ইনভার্স এক্স নির্ণয় করো। তাহলে আগের যে প্রবলেমটি করলাম সেম প্রবলেম। তাহলে আমরা প্রথমে এই ম্যাপিং বা চিত্রণটিকে, এফ চিত্রণটিকে দেখাবো হচ্ছে 1 1, তারপরে দেখাবো অন্টো। তাহলে 1 1 অন্টো মানে 1 1, এবং উপরে চিত্রণ হয়ে গেলে এটা হয়ে গেল বাইজেক্টিভ। বাইজেক্টিভ হলেই এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে আমরা আগের পদ্ধতি এফ ইনভার্সটা আমি নির্ণয় করতে পারবো। চলো অ্যান্সার করি। তাহলে আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই বিলংস টু এ, ডোমেন সেট থেকে নিলাম এক্স ওয়াই এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা দেখাবো কি এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো এফ এক্স মানে দেওয়া আছে, দেখবে এফ এক্স মানে দেখো কত দেওয়া আছে, এফ এক্স মানে দেওয়া আছে এক্স প্লাস 2/2x + 1। তাহলে এফ এক্স লিখলাম হচ্ছে এক্স প্লাস 2/2x + 1, আর এফ ওয়াই মানে কত হবে? তাহলে এফ ওয়াই মানে হবে ওয়াই প্লাস 2/2y + 1। ঠিক আছে, এখান থেকে আমরা সিম্পল কোনাকুনি গুণ করব, গুণ করে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে পর আমি দেখাবো কী আসবে এখানে, এক্স ইকুয়াল টু ওয়াই আসবে। যদি এক্স ইকুয়াল টু ওয়াই পাই তবেই বলবো এফ চিত্রণটি 1 1 বা 1 1 চিত্রণ। আর যদি এক্স ইকুয়াল টু ওয়াই না হয় তাহলে বলবো এটা 1 1 চিত্রণ নয়। যদি এটা 1 1 চিত্রণ না হয় তাহলে এটা তো কখনোই বাইজেক্টিভ ম্যাপিং হবে না। বাইজেক্টিভ ম্যাপিং না হলে এফ ইনভার্সের অস্তিত্ব পাবো না। যেহেতু আমাকে এখানে দেখাতে বলেছে এফ এর বিপরীতের অস্তিত্ব আছে, তাই অবশ্যই এটা 1 1 ম্যাপিং হবেই। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে এটা পেলাম, তোমরা তোমাদের নিজেদের মতো গুণ করবে। দেখো উভয় দিক থেকে 2xy বাদ আর 2টা বাদ, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে এক্স প্লাস 4y আর ডান দিকে পড়ে থাকবে না সরি এক্স প্লাস 4y, হ্যাঁ ঠিক আছে, আর ডান দিকে পড়ে থাকবে হচ্ছে 4x + y, বা 4xটা দিকে আনলে হচ্ছে x - 4x মানে হচ্ছে 3x, আর ওইদিকে গেলে হবে -3y। তার মানে -3 বোথ সাইড ক্যান্সেল হয়ে গেলে আমার x = y।
তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে গেল, মানে এফটা হচ্ছে এক এক চিত্রণ। তাহলে অতএব এফ একটি এক এক উপরি চিত্রণ। এবার আমরা দেখাবো যে এই ম্যাপিংটা বা এই ম্যাপিংটা উপরি চিত্রণ হবে, অর্থাৎ অন টু ম্যাপিং হবে। কেন অন টু ম্যাপিং হবে হবেই কেন বলতে পারছি, কারণ আমাকে প্রমাণ করতে বলেছি এর বিপরীতের অস্তিত্ব আছে, অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব আছে। এফ ইনভার্সের অস্তিত্ব আছে মানে ম্যাপিংটাকে 1-1ও হবে এবং 1-2 হবে। যদি যে কোনো একটা না হয়, মানে 1-1 বা 1-2 এর মধ্যে যদি যে কোনো একটা না হয়, তাহলে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে না। তাহলে আবার ধরি y বিলংস টু বি মানে কোডোমেন সেট, এর জন্য কমপক্ষে একটি প্রি ইমেজ এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে আমি এফ এক্সের মান বসাবো। এফ এক্সের মান আছে কত, এক্স প্লাস 2 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই। এখান থেকে আমি এক্স ইকুয়াল টু নির্ণয় করব। তাহলে এখান থেকে আমি সিম্পলিফিকেশন করে আমি লাস্ট লাইন এটা পেলাম, এক্স ইন্টু 2y মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমি এক্স ইকুয়াল টু পাবো 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1। তাহলে দেখো আমরা এখান থেকে এক্সের মান এটা পেলাম। এবার দেখো যেহেতু বি সেট কী ছিল, বিটার সেট ছিল আর মাইনাস হাফ, অর্থাৎ আর থেকে সমস্তটা হাফটা বাদ, তাহলে আমি ওয়াই এলিমেন্টটা বি থেকে নিয়েছি। তাহলে যেহেতু বি ইকুয়াল টু এত, অতএব ওয়াই এর মান কি হতে পারে না, ওয়াই কখনো হাফ হতে পারে না, ওয়াইয়ের মানটা কখনো কি হবে না, হাফ হবে না। ঠিক আছে, ওয়াইয়ের মানটা কখনো হাফ হতে পারে না, কারণ বি ওয়াইটা তো বি সেট থেকে নেওয়া হচ্ছে, তাহলে ওয়াই নট ইকুয়াল টু হাফ। যেহেতু তুমি এখানে একটা লিখতে পারো বি ইকুয়াল টু এত এবং তুমি ওয়াই বিলংস টু বি, ওয়াইটা বি সেট আছে, তাই ওয়াইয়ের মান কখনো হাফ হতে পারে না। দেখো ওয়াইয়ের মান হাফ হলে কী হতো, ওয়াইয়ের মান যদি হাফ এখানে বসাতো নিচে 0 হতো, তাহলে এক্স ইকুয়াল টু অসঙ্গত হতো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1 বিলংস টু এ, এটা এ সেটে থাকবে। ঠিক আছে, দেখো এ সেটটা কী আছে, এ ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা লিখবে আর আর থেকে করবার মাইনাস হাফ বাদ। ঠিক আছে, তুমি পাশে দেখাতে পারো এখানে রাখবে। দেখো যদি এক্সটা তো বিলংস টু এর মধ্যে, যদি এক্সের মান যদি মাইনাস হাফ হয় তাহলে কি হতে পারে, দেখো যদি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ হয় তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসাচ্ছি, তাহলে এক্সের মান বসাই মাইনাস হাফ ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1, কোনাকুনি গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস 2y প্লাস 1, আর এই দিক থেকে 2টা গুণ করলে হচ্ছে 4 মাইনাস 2y। ওয়াই দিক থেকে মাইনাস 2y বাদ চলে গেল, তাহলে আমার পড়ে থাকলো এদিকে 1 ইকুয়াল টু 4, এটা এলো। তাহলে এটা কি কখনো সম্ভব 1 এবং 4 সমান? ইহা অসম্ভব, ইহা অসম্ভব। ঠিক আছে, তার মানে এক্সের মান কখনো কি নিতে পারবো না, যে এক্স এবার এ সেটের মধ্যে থেকে তো এক্সের মান নিতে হবে, তাহলে হাফটা বাদ, তাহলে এক্সের মান তো আমরা কোনো হাফ নিতে পারবো না, তার জন্য এক্সের মানটা মাইনাস হাফ, মাইনাস হাফ নিতে পারবো না, কারণ মাইনাস হাফ নিলে আমার এই সিচুয়েশন তৈরি হবে, যা অসম্ভব। বুঝতে পারলে? তাহলে আমি ওয়াই বিলংস টু বি অর্থাৎ কোডোমেন সেটের জন্য আমি একটা এক্স বিলংস টু এ পেয়েছি, অর্থাৎ ওয়াইয়ের প্রি ইমেজ একটা পেয়েছি 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1। ঠিক আছে, তাহলে ওয়াই তো একটা যে কোনো আরবিটারি সংখ্যা, অর্থাৎ ওয়াইয়ের যে কোনো ওয়াইয়ের জন্য একটা প্রি ইমেজ আমি এটা পেয়েছি, তাহলে এফটা আমার হয়ে গেল উপরি চিত্রণ। সুতরাং যে কোনো ওয়াই বিলংস টু বি এর জন্য একটি প্রাকবিম্ব এক্স ইকুয়াল টু 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1 বিলংস টু এ আছে, তাহলে অতএব এফ একটি উপরি চিত্রণ। তাহলে অতএব এফ একটি এক এক উপরি চিত্রণ, অর্থাৎ এফ একটি বাইজেক্টিভ চিত্রণ। এফ যেহেতু বাইজেক্টিভ, তাহলে আমরা বলতে পারি অতএব এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তাহলে এটা আমরা ফার্স্ট পার্টের প্রমাণ হয়ে গেল, প্রুফ। এবার আমরা সেকেন্ড পার্ট, অর্থাৎ এফ ইনভার্স এক্সের মান নির্ণয় করব। সেকেন্ড পার্ট, যেহেতু
ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এফ এক্স ইকুয়াল টু ওয়াই, যেটা খুশি লেখো। কোথায় পেয়েছি দেখো, আমরা এখানে লিখেছিলাম যখন আমরা উপর চিত্রণ প্রমাণ করছিলাম তার প্রথমে এফ এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো এক্সের ভ্যালু আমরা পেয়েছি আগে। দেখো এখানে এক্স সমান সমান কী পেয়েছিলাম, 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1। এটা যদি আমি 1 নম্বর নাম দিয়ে রাখি, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা ওখানে বসিয়ে দিই। তাহলে ইকুয়াল টু আমরা এক্সের মান হচ্ছে 2 মাইনাস ওয়াই বাই 2y মাইনাস 1 ফর অল ওয়াই বিলংস টু হচ্ছে, ওয়াইটা কোথায় আছে, বিতে আছে। ঠিক আছে, তাহলে অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে আমি বলতে পারি এখান থেকে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, এফ ইনভার্স এক্স হবে 2। তাহলে অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু পেলাম 2 মাইনাস এক্স বাই 2x মাইনাস 1 ফর অল এক্স বিলংস টু বি। আচ্ছা, এখানে তোমাদের কোথাও কোথাও কনফিউশন হয় যে এক্স বিলংস টু কেন বি হবে। দেখো এফ ইনভার্স এক্স বলতে আমরা সেই সমস্ত এ সেটের সেই সমস্ত এলিমেন্ট বুঝি, ঠিক আছে, যাদের ইমেজটা হবে এক্স। তাহলে এফ ইনভার্স এক্স মানে এই যে ভ্যালুটা পেলাম 2 মাইনাস এক্স বাই 2x মাইনাস 1, এই ভ্যালুটা এর যে মান, মানে তুমি যে এখানে একটা এক্সের মান বসিয়ে এটা যদি ক্যালকুলেট করো সেটা তোমার এর মধ্যে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটা এর মধ্যে থাকবে, কিন্তু এক্সটা কিন্তু আমি বি থেকে নেওয়া হয়েছে, সবসময় মনে রাখবে। কারণ এফ ইনভার্স এক্স, দেখো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু 2 মাইনাস এক্স বাই 2x মাইনাস 1, এখানে কিন্তু এক্স এলিমেন্টটা কিন্তু বি সেট থেকে নেওয়া হয়েছে সবসময়। হ্যাঁ, কারণ এক্স এলিমেন্টটা বি সেট থেকে নেওয়া হয়েছে, কারণ এক্সের ইমেজ হচ্ছে এটা। তাহলে দেখো সরি, এক্সের প্রি ইমেজ হচ্ছে এটা। ঠিক আছে, এক্সের প্রি ইমেজ হচ্ছে এটা। ঠিক আছে, আগের ভিডিওতে যদি কোথাও আমি এক্স বিলংস টু, হ্যাঁ, অর্থাৎ ডোমেন সেটটা বলে থাকি, এক্স বিলংস টু কিন্তু ডোমেন সেট হবে না, এক্স বিলংস টু সবসময় কো ডোমেন সেটে থাকবে। কখন, এফ ইনভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটা আমি একটু নোটের আকারে বোঝাচ্ছি, তাহলে আরও বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে। দেখো নোট, ধরো এফ এ থেকে বি একটা ম্যাপ, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বি সেটে ধরো ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের জন্য আমি এ সেটে এক্স নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে কি লিখব, অতএব এফ এক্স ইকুয়াল টু ওয়াই, বা আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো এফ ইনভার্স এর ভেতরে যে এলিমেন্টটা কে, সেই এলিমেন্টটা ওয়াই। সেই এলিমেন্টটা যদি ওয়াই হয়, সেই এলিমেন্টটা ওয়াইটা কোথা থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ ওয়াইটা বি সেটে নেওয়া হয়েছে, আর এক্সটা দেখো এ সেট থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে মানটা পাবো সেটা কিন্তু এক্স সেট থেকে নেওয়া হচ্ছে। তার মানে সোজা কথা এফ ইনভার্স ওয়াই মানে কি, এফ ইনভার্স ওয়াই বলতে বোঝায় যে কোডোমেন সেটে ওয়াইয়ের ইমেজ হলো এক্স। তাহলে এফ ইনভার্স এখানে যেটা থাকবে সেটা কোন সেটে থাকবে, সবসময় কোডোমেন সেট। ঠিক আছে, কোডোমেন সেট মানে এখানে কি, বি সেটটা। ঠিক আছে, আর এখানে যে মানটা পাবো, আমি যে মানটা পাবো সেটা হবে ডোমেন সেটে পাবো। ঠিক আছে, আবার দেখো এটাকে যদি আমি লিখতে পারি, ওয়াইটাকে চেঞ্জ করে দিই, তাহলে এটাকে যদি, আচ্ছা আমি পরে বলছি, অন্যভাবে বলছি, তাহলে আরও ক্লিয়ার হবে। ধরো এফ এ থেকে বি চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স -3। ঠিক আছে,
তাহলে এক্ষেত্রে ধরো আমি এফ ইনভার্স বার করার চেষ্টা করছি। তাহলে আমি কি লিখব, যে এ আর বি সেট আছে, তো তাহলে ধরো এটা এ সেট, এটা বি সেট, এটা এ, এটা বি, এখানে ওয়াইয়ের জন্য আমি এখানে একটা এক্স পেয়েছি। তাহলে আমি লিখছি কি, এফ এক্স ইকুয়াল টু ওয়াই, বা এফ এক্সের ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়াই। আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা এক্সের ভ্যালুটা বার করছি। তাহলে এখানে সিম্পলিফিকেশন করে আমরা দেখো এক্স ইকুয়াল টু পেলাম 3y প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে অতএব এফ ইনভার্স ওয়াই মানে আমরা কি জানি, এক্স। এফ ইনভার্স ওয়াই মানে এক্স, যেহেতু আমরা এখানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই ছিল, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এক্সের মানে এটা বসালাম। এবার এখান থেকে দেখো এফ ইনভার্স ওয়াই, তাহলে ওয়াইটা কোন সেটের থেকে নেওয়া হচ্ছে, এফ ইনভার্স ওয়াই মানে ওয়াইয়ের টা হচ্ছে কোডোমেন সেটে। এবার ওয়াইয়ের প্রিইমেজ হচ্ছে এক্স, তাহলে ওয়াইয়ের প্রিইমেজ হচ্ছে এইটা পুরোটা, এই প্রিইমেজ মানে তোমার দেখো ওয়াইটা কিন্তু বি সেটে আছে, কিন্তু এখানে ওয়াই বি সেটের একটা এলিমেন্ট এখানে বসাবে, দিয়ে এই যে মানটা যে ক্যালকুলেট, ধরো ওয়াইয়ের মান হচ্ছে এক বসালে এই যে মানটা পাবে সেটা কোন সেটে থাকবে, এ সেটে থাকবে, ঠিক আছে। এই মানটা এ সেটে থাকবে, কিন্তু এই ওয়াই এলিমেন্টটা কোন সেট থেকে নেওয়া হচ্ছে, বি সেট থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব আমি যদি যখন লিখবো ওয়াইটাকে চেঞ্জ করে লিখছি এফ ইনভার্স এক্স, আমি ওয়াইয়ের বদলে এক্স বসিয়ে দিচ্ছি। তাহলে 3x প্লাস ওয়ান বাই ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। দেখো এফ ইনভার্স এক্স, অর্থাৎ আমি এক্সের এফ ইনভার্স এক্স মানে কী বোঝায়, এক্সের প্রিইমেজ বোঝায়। তাহলে এক্সের প্রিইমেজটা আমি এখানে নির্ণয় করছি। তাহলে এক্সের প্রিইমেজ, তাহলে এক্সটা কোথা থেকে নেওয়া আছে, এক্সটা হচ্ছে কোডোমেন সেট থেকে নেওয়া আছে, কারণ প্রিইমেজ কোন সমস্ত এলিমেন্টে থাকে, যারা কোডোমেন সেটে আছে তাদেরই প্রিইমেজ থাকবে। তাহলে এক্সটা কোথায় থাকবে, ফর অল এক্স বিলংস টু বি সেটে থাকবে, ঠিক আছে। কখনো কিন্তু এক্স বিলংস টু এ সেট নয়। এ সেটে কোনটা আছে, এখানে এক্সের মানটা বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে এ সেটে আছে, ঠিক আছে। তাহলে এফ ইনভার্স এক্স যখন বার করবে তখন মনে রাখবে সবসময় এক্সটা কোন সেটে থাকবে, এক্সটা সবসময় কোডোমেন সেটে থাকবে, কখনো ডোমেন সেটের এক্সটা নয়। হ্যাঁ, এখানে এক্সের মান যেগুলো এফ ইনভার্স এক্স অর্থাৎ এক্সের মান বসিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে কেবলমাত্র ডোমেন সেটে থাকবে, ঠিক আছে। যদি আগে কোথাও আমি এফ ইনভার্স এক্স নির্ণয় করে সেখানে এক্স বিলংস টু আমি ডোমেন সেটে লিখে থাকি, তাহলে ডোমেন সেট হবে না, সেটা ঠিক করে নেবে, এক্স বিলংস টু সবসময় কোডোমেন সেট হবে, ঠিক আছে। এক্সটা কোডোমেন সেটে থাকবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাই এই অঙ্কটির ক্ষেত্রেও দেখো আমরা যখন এখানে এফ ইনভার্স ওয়াইটা লিখলাম, ওয়াইটা তো জানি আমি বিলংস টু বি, তাহলে যখন ওয়াইটাকে আমি চেঞ্জ করে এক্স করে দিলাম, তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে এক্স হয়ে যায়, তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে যদি এক্স হয়ে যায় তাহলে এই ওয়াইটাও এক্স হয়ে যায়, তাহলে এক্স বিলংস টু বি। তুমি এইভাবেও ভাবতে পারো। দেখো এফ ইনভার্স ওয়াইয়ের মান আমি এটা পেয়েছি, ওয়াইটা কোথায় ছিল, বিতে ছিল, আমি ওয়াইয়ের পরিবর্তে কী বসাচ্ছি, ওয়াইয়ের পরিবর্তে এখানে এক্স বসাচ্ছি। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এখানে এক্স বসালে এফ এক্স, এখানে ওয়াইয়ের পরিবর্তে এক্স বসালে হচ্ছে 2 মাইনাস এক্স বাই 2x মাইনাস ওয়াই, তাহলে এই ওয়াইটাও তো এক্স হয়ে যাবে, তাহলে এই ওয়াইয়ের পরিবর্তে এক্স বসালে এক্স বিলংস টু বি, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবে এফ ইনভার্স এক্স মানে এই এক্স এলিমেন্টের আমি প্রিইমেজগুলো বার করছি, ঠিক আছে। তাহলে এক্স প্রিইমেজ মানে কোন সমস্ত এলিমেন্টের প্রিইমেজ পাওয়া যায়, সবসময় যে এলিমেন্টগুলো কোডোমেন সেটে থাকে তারই প্রিইমেজ পাওয়া যায়। তাহলে এক্সটা অবশ্যই কোডোমেন সেটে আছে, তাহলে এক্স বিলংস টু দেখো বি কোডোমেন সেট। আর এফ ইনভার্স এক্স যেটা লিখেছি এখানে যদি এক্সের ভ্যালুটা বসাও, এক্সের যদি একটা ভ্যালু 1 বসাও, 1 বসিয়ে তুমি যে মানটা পাবে সেই মানটা ডোমেন সেটে থাকবে, কারণ এক্সের প্রিইমেজ হবে এটা, সেটা অবশ্যই ডোমেন সেটে থাকবে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, মনে করো এফ কিউ থেকে কিউ এবং জি কিউ থেকে কিউ অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু 3x এবং জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। এফ ও জি উভয়েই বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, অর্থাৎ এফ ইনভার্স ও জি ইনভার্স উভয় নির্ণয় করা যাবে, অর্থাৎ অস্তিত্ব আছে। ধরে দেখাও যে জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। এটা আমরা ধর্মে পড়েছি ফর্মুলার সূত্র, যে এফ কম্পোজ জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু হবে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। অ্যান্সার গিভেন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x এবং জি এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স প্লাস 3। এখন আমরা জি কম্পোজ এফ এক্স
এটা নির্ণয় করব। এটা আমরা নির্ণয় করা শিখেছি আগে। তাহলে এটাকে আমরা লিখছি হচ্ছে জি অফ এফ এক্সের মান দেওয়া আছে 3x, তাহলে জি অফ 3x হলো জি এক্স যদি এক্স প্লাস 3 হয় তাহলে জি অফ 3x হবে 3x প্লাস 3 ফর অল এক্স বিলংস টু কিউ। ঠিক আছে, এবার আমরা জি কম্পোজ এফটাকে একটা বড় হাতের এফ ধরে নিই। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি বড় হাতের এফ এক্স 3x প্লাস 3, আমি ধরে নিলাম জি কম্পোজ এফ মানে বড় হাতের এফ। দেখো জি কম্পোজ এফটা যদি বড় হাতের এফ বসাই এখানে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এটা হবে 3x প্লাস 3। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু কিউ। এইবার আমরা বড় হাতের এফ এর ইনভার্সটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ধরি, এখানে ধরে নিচ্ছি, ধরি বড় হাতের এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। এখানে এফ এক্সের মানটা বসাবো, দিয়ে সেখান থেকে আমি এক্স ইকুয়াল টু বার করব। তাহলে আমরা এখান থেকে এক্স সমান পেলাম ওয়াই মাইনাস 3/3 ফর অল ওয়াই বিলংস টু কিউ। ঠিক আছে, এটা তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে অতএব বড় হাতের এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স, বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এক্সের মানটা বসিয়ে দাও, ওয়াই মাইনাস 3/3 ফর অল ওয়াই বিলংস টু রেশনাল নাম্বার হচ্ছে কিউ। ঠিক আছে, অর্থাৎ এখানে ওয়াইটা কিন্তু কোন সেট থেকে নেওয়া হচ্ছে, কোডোমেন সেট থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, বা এবার আমি তাহলে লিখতে পারি এফ ইনভার্স ওয়াইয়ের বদলে এক্স যদি বসিয়ে দিই, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস 3/3 ফর অল ওয়াই বিলংস টু কিউ। এবার দেখো এফ এফ মানে আমরা কি ধরেছিলাম, এফ বড় হাতের এফ ইকুয়াল টু ধরেছিলাম জি কম্পোজ এফ। তাহলে এখানে বড় হাতের এফের জায়গায় আমি জি কম্পোজ এফ বসিয়ে দিই, তাহলে বা জি কম্পোজ এফ শুধু বড় হাতের এফের জায়গায় বসে, তার মাথায় ইনভার্স এক্স ইকুয়াল টু হয়ে গেল আমার এক্স মাইনাস 3/3 ফর অল এক্স বিলংস টু হবে কিউ। ঠিক আছে, এটা 1 নম্বর নাম দিলাম, কারণ আমরা বড় এফ মানে ধরেছিলাম জি কম্পোজ এফ, তাহলে বড় এফের মানটা এখানে বসে জি কম্পোজ এফ, মাথা ইনভার্স থাকলো এক্স ইকুয়াল টু এটা 1 নম্বর নাম দেওয়া হলো। দেখো আমাকে প্রমাণ করতে দিয়েছে জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। আমি জি কম্পোজ এফ ইনভার্সের মানটা বার করলাম। এবার আমরা এফ ইনভার্সের মান, তারপরে জি ইনভার্সের মান বার করব, তারপরে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এর মান নির্ণয় করব। তাহলে আমরা এখন এফ ইনভার্স আর জি ইনভার্সের ভ্যালু নির্ণয় করব, তারপরে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এর মান নির্ণয় করব। আবার দেখো গিভিন এফ এক্স ইকুয়াল টু 3x আছে, এক্স বিলংস টু হচ্ছে কিউ, তাহলে আমি ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে এফ এক্সের ভ্যালুটা আমি এখানে 3x বসালাম, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম z/3 ফর অল জেড বিলংস টু কিউ। ঠিক আছে, আচ্ছা অতএব এখান থেকে আমি কি লিখতে পারবো, এফ ইনভার্স জেড, দেখো এফ ইনভার্স জেড ইকুয়াল টু এক্স, এফ এক্স ইকুয়াল টু জেড হলে এফ ইনভার্স জেড ইকুয়াল টু এক্স, তাহলে এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দিল z/3। ঠিক আছে, ফর অল জেড বিলংস টু কিউ। এবার জেডের পরিবর্তে যদি এক্স বসায়, তাহলে অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হবে x/3 ফর অল জেডের পরিবর্তে এক্স, তাহলে এক্স বিলংস টু কিউ। এবার আমরা জি ইনভার্স এক্স নির্ণয় করব। তাহলে আবার আমি দেওয়া আছে, আবার দেখো দেওয়া আছে জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 ফর অল এক্স বিলংস টু কিউ। এবার ধরে নিলাম লেট জি এক্স ইকুয়াল টু পি, তাহলে জি এক্সের মান বসালাম এক্স প্লাস 3 ইকুয়াল টু পি বা এক্স ইকুয়াল টু পি মাইনাস 3। দেখো পি মাইনাস 3টা এটা কিউর মধ্যে থাকবে, কারণ যদি পিটা বিলংস টু কিউর মধ্যে থাকে। ঠিক আছে, এটাও কিউর মধ্যে থাকে, পিটা তো বিলংস টু কিউ এর মধ্যে আছে, তাহলে এক্স বিলংস টু এটা হবে। ঠিক আছে, জি এক্স লেট জি এক্স ইকুয়াল টু পি, তো এখানে তুমি লিখে দিতে পারো ফর অল তুমি পি বিলংস টু কিউ ধরে নিয়েছো, পি বিলংস টু হচ্ছে কিউ। ঠিক আছে, এটা না লিখলেও চলবে, তোমার যদি মনে হয় লিখবো না, লেখারও দরকার নেই।
ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু পেলাম p-3। আচ্ছা দেখো, ফর অল p বিলংস যদি কিউ এর মধ্যে থাকে তাহলে এটাও কিউ এর মধ্যে অবশ্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো আগের যে অঙ্কটা করে এক্স বিলংস টু z/3, এখানেও তুমি এক্স বিলংস টু z/3 এটাও তুমি লিখে দাও কিউ এর মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি ধরেছিলাম gx ইকুয়াল টু পি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি জি ইনভার্স পি ইকুয়াল টু এক্স। ঠিক আছে, বা জি ইনভার্স পি এক্সের ভ্যালুটা বসলাম p-3, ফর অল পি বিলংস টু কে, পি এর পরিবর্তে আমি এক্স বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কেন এখানে ফট করে gx ইকুয়াল টু পি, ঠিক আছে, এখানটায় আগেরটার ক্ষেত্রে fx ইকুয়াল টু জেড ধরে নিলাম কেন? হ্যাঁ, কারণ প্রশ্ন দেখবে বলা আছে এফ ও জি উভয়ের বিপরীত অস্তিত্ব আছে। তাহলে বিপরীত অস্তিত্ব আছে মানে এফএক্স ইকুয়াল টু, মানে এক্সটা হচ্ছে একটা ডোমেন সেটের একটা এলিমেন্ট, তার জন্য একটা জেড পাবো, বা জেডটা হচ্ছে কোডোমেন সেটের জন্য একটা ডোমেন সেটে এক্স পাওয়া যায়, যাতে করে এফএক্স ইকুয়াল টু জেড হয়। ঠিক একইভাবে কোডোমেন সেটে পি এর জন্য ডোমেন সেটে এক্স, অর্থাৎ পি এর একটা প্রি ইমেজ এক্স পাবো, যাতে করে জিএক্স ইকুয়াল টু পি হয়। ঠিক আছে, তার জন্য এটা লেখা গেল। আচ্ছা, আমরা এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু x/3 যখন এটা পেয়েছি, আগেরটা 1 নম্বর নাম দিয়েছিলাম, এটা 2 নাম দিলাম। এফ ইনভার্স এক্স হচ্ছে x/3, আর এখানে আমি জি ইনভার্স এক্স ইকুয়াল টু x-3, এটা 3 নম্বর নাম দিলাম। দেখো আমাকে প্রমাণ করতে দিচ্ছে জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। আমার জি কম্পোজ এফ তার ইনভার্সটা 1 নঙে বার করা আছে। এবার আমি এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স বার করব। ঠিক আছে, আমরা এফ ইনভার্সের ভ্যালু বের করলাম, জি ইনভার্সের ভ্যালু বের করলাম, এবার এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এর ভ্যালু বের করব। নাও এখন এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স, তার মানে এটাকে আমি লিখতে পারবো এফ ইনভার্স জি ইনভার্স এক্স। দেখো জি ইনভার্স এক্সের ভ্যালু কত? x-3, তাহলে জি ইনভার্স এক্সের জায়গায় আমি এখানে বসাবো, তাহলে এফ ইনভার্স জি ইনভার্স এক্সের জায়গায় বসলো x-3 ইকুয়াল টু, দেখো এফ ইনভার্স x-3 এর ভ্যালু বার করবো। দেখো এফ ইনভার্স এক্স মানে পেয়েছি আমি x/3, তাহলে এফ ইনভার্স x-3 সমান সমান কত হবে? তাহলে এক্সের জায়গায় x-3 বসবো, এখানেও x-3 বসবো, তাহলে এফ ইনভার্স x-3 ইকুয়াল টু x-3/3। তাহলে অতএব এফ ইনভার্স x-3 সমান সমান হবে x-3/3 ফর অল x বিলংস টু কিউ। তাহলে অতএব এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স ইকুয়াল টু পেলাম x-3/3 ফর অল x বিলংস টু কিউ। এটা 4 নম্বর নাম দিলাম। এবার দেখো 1 আর 4 থেকে আমরা কি পাচ্ছি, দেখো 1 নম্বরে পেয়েছি জি কম্পোজ এফ তার ইনভার্স এক্স ইকুয়াল টু x-3/3। ঠিক আছে, এটা পেয়েছি 1 নং। আবার দেখো 4 নঙে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এক্স সমান সমান পেলাম x-3/3, এটা 4 নম্বর। তাহলে 1 আর 4-এ আমি দেখছি ডান পক্ষ দুটো সমান। দেখো 4 নম্বরে ডান পক্ষে x-3/3 আছে, 1 নংও ডান পক্ষে x-3/3 আছে। ঠিক আছে, তাহলে ডান পক্ষ দুটো সমান, তাহলে আমার বাম পক্ষ দুটো সমান হবে, অর্থাৎ আমি লিখতে পারবো জি কম্পোজ এফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। অতএব 1 নং ও 4 নং হতে পাই লিখতে পারি জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। প্রুফ। নেক্সট প্রবলেম, মনে করো এ একটা সেট আছে, বি একটা সেট আছে এবং সি একটা সেট আছে। এফ এ থেকে বি আর জি বি থেকে সি চিত্রণ দ্বয় এফ(x = 3x + 1 এবং gx = 2x + 3 দ্বারা সংজ্ঞাত। তাহলে দেখাও যে জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। তাহলে এখানে আমার এবিসি 3টে সেট দেওয়া আছে, এফ এ থেকে বি, জি বি থেকে সি দুটো চিত্রণ দেওয়া আছে, এবং এফ(x = কত দেওয়া আছে, gx = কত দেওয়া আছে। তাহলে জি কম্পোজ এফ ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স আমাকে প্রমাণ করতে বলেছে। দেখো গিভেন যেগুলো দেওয়া আছে আমরা লিখলাম, এ সেট লিখলাম, বি সেটটা লিখলাম, সি সেটটা লিখলাম, এফ এ থেকে বি এবং জি বি থেকে সি চিত্রণ এফ(x = এত এবং gx = এত। তাহলে অতএব এফ, আমরা এফ রিলেশনটা
বের করবো, কারণ এফ যদি এ থেকে বি একটা চিত্রণ হয় তাহলে অবশ্যই এফ একটা রিলেশন মানে সম্বন্ধ। এফ রিলেশনগুলো কেমন হয় না এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু কোথা থেকে হয় এ সেট থেকে হয় ডোমেন, কারণ এফ এ থেকে বি আছে, অ্যান্ড ওয়াই বিলংস টু বি, এবং আমরা জানি ওয়াই মানে কি, ওয়াই ইকুয়াল টু আমরা জানি এফ এক্স ইকুয়াল টু এফ এক্স মানে এখানে কত দেওয়া আছে দেখো, এফ এক্স মানে দেওয়া আছে 3x প্লাস 1, এটা। তাহলে আমরা এখন এফ সম্বন্ধটা বার করব। তাহলে ইকুয়াল টু, দেখো প্রথমে এক্সটা এ থেকে নিতে হবে, এ সেটের একটা এলিমেন্ট বলো 0, প্রথম এলিমেন্ট 0, তাহলে এক্সের মান যদি এখানে 0 বসাই তাহলে ওয়াইয়ের মান কত পাবো, ওয়াইয়ের মান পাবো 1, তাহলে আমার হচ্ছে 0,1। দেখো 1টা দেখো বি সেটে আছে কিনা, অবশ্যই বি সেটে, কারণ এফটা এ থেকে বি, দেখো 1টা বি সেটে আছে। এরপরে দেখো এ সেটের আরেকটা এলিমেন্ট 1 নিলাম, তাহলে এক্সের মান হচ্ছে 1, এক্সের মান যদি এখানে 1 বসাই তাহলে ওয়াইয়ের মান হবে 4, দেখো বি এ 4 আছে, তাহলে আমার হচ্ছে 1,4। তারপরে ধরো এ সেটের আরেকটা এলিমেন্ট তুমি 2 নাও, 2 এখানে বসালে তাহলে ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান হবে 7, দেখো সেটা বি সেটে আছে, তাহলে 2,7। এবার দেখো এ সেটের মান 3 নাও, 3 নিলে এখানে 3 বসালে ওয়াইয়ের মান পাবো 10, দেখো 10টাও আমার হচ্ছে বি সেটে আছে, এটা 10 হবে, 0 এটা 10, ঠিক আছে। তাহলে পরের এলিমেন্টটা হলো আমার 3,10, তাহলে আমি এফটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে লিখতে হবে অতএব এফ ইকুয়াল টু এটা। তাহলে অতএব এফ ইনভার্স কী হবে, এফ ইনভার্স হবে এই কমির জোরগুলো উল্টো করে লিখে দিলে সেটা এফ ইনভার্স হবে 1,0, এটা হবে 4,1, এটা হবে 7,2, আর এটা হবে 10,3, এটা হচ্ছে এফ ইনভার্স। এফ ইনভার্স মানে এফ ইনভার্স হচ্ছে একটা ম্যাপিং, সেটা হচ্ছে বি থেকে এ হবে, কারণ এফটা হচ্ছে এ থেকে বি, তাহলে এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ। এবার আমরা একইভাবে জি ইনভার্স নির্ণয় করব। আবার দেখো জিটা হচ্ছে বি থেকে সি এর হচ্ছে চিত্রণ, তাহলে আমি এক্স এলিমেন্টটা বিতে থাকবে আর ওয়াই এলিমেন্টটা কোথায় থাকবে, সিতে থাকবে। তাহলে দেখো আমরা লিখবো আবার জি ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু হচ্ছে বি কমা ওয়াই বিলংস টু সি, ও ওয়াই ইকুয়াল টু জি এক্স ইকুয়াল টু লিখলাম 2x + 3 ইকুয়াল টু, বা অতএব জি ইকুয়াল টু, এবার আমরা এলিমেন্টগুলো বার করবো। দেখো তাহলে জিটা হচ্ছে বি থেকে সি, তাহলে বি এর এলিমেন্টগুলো হচ্ছে এক্স, অর্থাৎ এখানে বি এর সেট থেকে এক্সের মানগুলো বসাবো, তাহলে ওয়াইয়ের মানগুলো পাবো, ওয়াইয়ের মানগুলো কোথায় থাকবে, সিতে থাকবে। তাহলে এখানে বি সেটটা খেয়াল করো 1, 4 আর 7, বি সেটটা হচ্ছে 1, 4, 7, আর সি সেটটা হচ্ছে 5, 11, 17, 23, ঠিক আছে। তাহলে বি সেটের 1, 4, 7, মানে এই এক্স বলতে জি এর ক্ষেত্রে এক্সের মান এগুলো হবে, একবার এক্সের মান 1 নেবো, একবার 4 নেবো, একবার 7 নেবো, আর একবার 10 নেবো, ঠিক আছে। তাহলে দেখো যদি এক্সের মান আমি প্রথমে 1 নিই, কারণ বি থেকে নিলাম একটা 1, এখানে 1 বসালে হচ্ছে কত হবে, দেখো জি এক্সের মান 5 হবে, মানে জি 1 এর মান, এক্সের মান 1 বসালে 5, তাহলে ওয়াই ইকুয়াল টু 5, দেখবে এটা ওয়াইটা সি, 5টা সি সেটে আছে, তাহলে 1,5 জি এর মধ্যে একটা এলিমেন্ট। এবার যদি আমি 4 বসাই, তারপরে বি সেট থেকে একটা এলিমেন্ট 4 নিলাম, তাহলে এক্সের মান 4 বসালে 4 × 8 = 11, ঠিক আছে, তাহলে 4,11 হলো, এটাও দেখবে 11টা সি সেটে আছে। এবার আবার বি সেট থেকে দেখো আমি একটা 7 নিলাম, 7 নিলে 7 × 14, 14 × 3 = 17, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 17, ঠিক আছে। তাহলে 7,17, 17টা দেখবে তোমার সি সেটে আছে। আর একটা আছে দেখবে বি সেটের লাস্ট এলিমেন্ট 10, 10 বসালে এটা হচ্ছে 23, তাহলে ওয়াইয়ের মান 23, 10,23, ঠিক আছে, আমার জিটা পেয়ে গেলাম। তাহলে অতএব জি ইনভার্স মানে এই কমির জোরগুলো উল্টো করে লিখে দিলাম, সেটা আমি জি ইনভার্স পেয়ে গেলাম। এখন আমরা জি কম্পোজ এফ নির্ণয় করব। দেখো যেহেতু এফ এ থেকে বি এবং জি বি থেকে সি চিত্রণ, আমাকে জি কম্পোজ এফ, তাহলে প্রথমে এফ থেকে শুরু করতে হবে, এফটা এ থেকে বিতে গেছে আর জিটা বি থেকে সিতে গেছে, তো তাহলে বি মিলেছে, তাহলে অতএব আমি লিখতে পারি কি জি কম্পোজ এফ কোলন চিহ্ন, এই চিত্রণটা কী থেকে হবে, জি কম্পোজ এফ। তাহলে প্রথমে এফটা হচ্ছে এ থেকে বিতে গেছে, তাহলে এফের এ থেকে বি মিলেছে, মানে এ থেকে সিতে হবে, ঠিক আছে। অতএব জি কম্পোজ এফ এ থেকে সি।
এটা হলো। এবার আমি জি কম্পোজ এফটা ক্রমিক জোড় আকারে নির্ণয় করব। দেখো জি কম্পোজ এফ, তাহলে আমি প্রথমে এফটা কত বলেছি, এ থেকে বি, তাহলে এখানে আমি এ সেট, এখানে আমি বি সেটটা লিখছি, ছবি আঁকছি, আর এখানে আমি সি সেটটা লিখছি, এ বি সি। এবার এদের মধ্যে আমি এলিমেন্টগুলো এবার লিখি। তাহলে এখন আমি এ বি সি সেটের এলিমেন্টগুলো লিখলাম। এবার দেখো এফটা হচ্ছে এ থেকে বি, মানে এ থেকে বি সেট দুটো যুক্ত হচ্ছে এফ নিয়মে। তাহলে দেখবে আমি এফ যেটা লিখেছি জিরোটা দেখবে একের সঙ্গে যুক্ত, অর্থাৎ এ থেকে বি এই সেট দুটো দেখো এফ এ থেকে বি, এটা হচ্ছে এ থেকে বিটা হচ্ছে এফ নিয়ম দ্বারা যুক্ত। দেখো এফ আমি কি পেয়েছিলাম, দেখো এফ সমান সমান পেয়েছিলাম 0,1, মানে জিরোটা ওয়ানের সাথে যুক্ত, মানে জিরোটা এ সেটের এলিমেন্ট আর ওয়ানটা বি সেটের এলিমেন্ট, তারপরে 1,4, 2,7, 3,10 এফ এটা পেয়েছিলাম। তাহলে এখানে দেখো জিরোটা হচ্ছে ওয়ানের সঙ্গে যুক্ত, ঠিক আছে, ওয়ানটা 4-এর সঙ্গে যুক্ত, ঠিক আছে, 2টা 7-এর সঙ্গে যুক্ত, আর 3টা 10-এর সঙ্গে যুক্ত হলো। এবার দেখো বি আর সি কী নিয়ম দ্বারা যুক্ত, জি হচ্ছে বি থেকে সি, তাহলে বি আর সি এরা জি নিয়ম দ্বারা যুক্ত এই সেট দুটো, ঠিক আছে। আমি জি দেখো আগে বার করেছিলাম, জি সম্বন্ধটা কি আছে দেখো, জি সম্বন্ধটার ক্ষেত্রে 1,5, 4,11, 7,17 এবং 10,23। তাহলে জি এর ক্ষেত্রে 1 এলিমেন্টটা 5-এর সঙ্গে যুক্ত, 4 এলিমেন্টটা 11-এর সঙ্গে যুক্ত, 7 এলিমেন্টটা 17-এর সঙ্গে যুক্ত এবং 10 এলিমেন্টটা 23-র সঙ্গে যুক্ত। তাহলে এখানে খেয়াল করো এ থেকে সি, অর্থাৎ এ এবং সি এই সেটটা কোন নিয়মে যুক্ত, জি কম্পোজ এফ নিয়ম দ্বারা যুক্ত। তাহলে এ থেকে সি এই নিয়মটা হচ্ছে জি কম্পোজ এফ নিয়ম দ্বারা যুক্ত। তাহলে অতএব আমি লিখতে পারি জি কম্পোজ এফ ইকুয়াল টু কী লিখব, দেখো জিরোটা কার সাথে, 5-এর সঙ্গে, তাহলে 0,5, একটা হচ্ছে 11, 1,11, 2টা হচ্ছে এ সেটের 2-এর জন্য, সি সেটের পাচ্ছে 17, 2,17, আর এ সেটের 3-এর জন্য এখানে সি সেটের পাচ্ছে 23, 3,23, ঠিক আছে। এটা হচ্ছে জি কম্পোজ এফ এই সম্বন্ধের পদ এগুলো। তাহলে অতএব জি কম্পোজ এফ তার ইনভার্স কী হবে, এই কমির জোরগুলো উল্টে যাবে, প্রথমটা 0,5টা হচ্ছে 5,0, 1,11টা হবে 11,1, 2,17টা হবে 17,2 এবং 3,23টা হবে 23,3। এটা হচ্ছে জি কম্পোজ এফ তার ইনভার্স, এটা আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা হেডিংটা একটু পাল্টে দিলাম, জি কম্পোজ এফ নির্ণয় ছিল, এবং তুমি একসঙ্গে লিখে দাও জি কম্পোজ এফ তার ইনভার্স নির্ণয়, দুটো নির্ণয় করছি, ঠিক আছে। তাহলে আমরা জি কম্পোজ এফ পেলাম এবং জি কম্পোজ এফ ইনভার্স তার পেলাম, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে দেখো আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, আমি জি কম্পোজ এফ ইনভার্স সেটা নির্ণয় করলাম। এবার আমরা এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স নির্ণয় করব। এবার আমরা এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স নির্ণয় করব। যেহেতু এফ এ থেকে বি এবং জি বি থেকে সি চিত্রটা দেওয়া আছে, আমাকে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে আমি অতএব লিখতে পারি জি ইনভার্সটা আগে লিখব। জি ইনভার্সটা কী থেকে হবে, জিটা যদি বি থেকে সি হয় চিত্রটা, জি ইনভার্সটা হবে সি থেকে বি, এবং এফ ইনভার্সটা হবে বি থেকে এ, চিত্র তাই হবে, ঠিক আছে। অতএব এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স
কী থেকে কী হবে দেখো, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স, দেখো জিটা গেছে সি থেকে বিতে আর জি ইনভার্সটা, আর এফ ইনভার্সটা গেছে বি থেকে এতে, তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্সটা যাবে হচ্ছে সি থেকে এতে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সি সেটটা আমরা এখানে লিখব, এটা ধরো আমার হচ্ছে সি সেট, এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স হচ্ছে সি থেকে এ, আর এটা ধরো আমি এ সেট লিখলাম। তাহলে মাঝে থাকবে হচ্ছে আমার বি সেটটা, কেন দেখো জি ইনভার্সটা হচ্ছে সি থেকে বি আর এফ ইনভার্সটা হচ্ছে বি থেকে এ। এবার এদের সেটের মধ্যে আমি এলিমেন্টগুলো লিখব। তাহলে আমরা সি বি এবং এ সেটের মধ্যে এলিমেন্টগুলো লিখলাম। দেখো সি এবং বি এই সেট দুটো কোন সম্বন্ধ দ্বারা যুক্ত আছে, কোন ম্যাপিং, জি ইনভার্স। দেখো জি ইনভার্সটা সি থেকে বি, তাহলে সি এবং বি এরা যেটা যারা যুক্ত আছে সেটা হচ্ছে জি ইনভার্স। আচ্ছা উপরে লিখলাম, এটা হচ্ছে জি ইনভার্স দ্বারা যুক্ত। আর বি এবং এ এরা নিজেদের মধ্যে এফ ইনভার্স দ্বারা যুক্ত আছে। দেখো বি এফ ইনভার্স ইকুয়াল টু বি থেকে এ, এফ ইনভার্স দ্বারা যুক্ত। এবার দেখো জি ইনভার্স আমরা আগে বার করে রেখেছি কোন এলিমেন্টের সাথে কোন এলিমেন্টটা যুক্ত হবে, সি এর সঙ্গে বি এর। দেখো জি ইনভার্স হচ্ছে 5,1, 11,4, 17,7 এবং 23,10। তাহলে জি ইনভার্সের ক্ষেত্রে 5 এলিমেন্টটা 1-এর সঙ্গে যুক্ত, 11 এলিমেন্টটা 4-এর সঙ্গে যুক্ত, আর 17 এলিমেন্টটা 7-এর সঙ্গে যুক্ত, আর 23 এলিমেন্টটা 10-এর সঙ্গে যুক্ত। এবার দেখো এফ ইনভার্সের ক্ষেত্রে বি সেট আর এ সেট দ্বারা যুক্ত। এফ ইনভার্সও আমার আগে নির্ণয় করা আছে। দেখো এফ ইনভার্সের এলিমেন্টগুলো হচ্ছে 1,0, 4,1, 7,2 এবং 10,3। তাহলে এফ ইনভার্সের ক্ষেত্রে 1টা যুক্ত হচ্ছে 0-র সঙ্গে, 4টা যুক্ত 1-এর সঙ্গে, 7টা যুক্ত 2-এর সঙ্গে এবং 10টা যুক্ত 3-এর সঙ্গে। ঠিক আছে, এবার দেখো সি থেকে এ, এই সি সেট এবং এ সেট এরা কোন নিয়মে যুক্ত, এরা হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স নিয়মে যুক্ত। তাহলে এই সি থেকে এই এ এরা কোন নিয়মে যুক্ত, এটা হচ্ছে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এই নিয়মে যুক্ত। তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স এর মধ্যে এলিমেন্টগুলো কী হবে, এর মধ্যে এলিমেন্টগুলো হবে 5,0, 11,1, 17,2 এবং 23,3। এগুলো আমরা লিখে ফেলি। অতএব এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স ইকুয়াল টু আমরা লিখব, কারণ এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সি থেকে এ। দেখো সি এ 5টা এর সঙ্গে 0 সঙ্গে, কারণ সি এর 5টা প্রথমে 1-এ গেছে বিতে, আবার 1টা গেছে 0-তে। তাহলে হচ্ছে সি আর এর মধ্যে সম্বন্ধ হচ্ছে 5টা হচ্ছে 0-র সঙ্গে সম্বন্ধ। এখানে দেখো 11টা 1-এর সঙ্গে সম্বন্ধ, 17টা এখানে এ সেটে 2-এর সঙ্গে সম্বন্ধ, সি সেটে 23টা এ সেটে 3-এর সঙ্গে সম্বন্ধ। তাহলে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স সমান সমান কত হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টগুলো হবে ফার্স্ট ব্র্যাকেটের কমির জোড় আকারে লিখব 5,0, 11,1, 17,2 আর 23,3। তাহলে অতএব এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল 5,0, 11,1, 17,2 এবং 23,3। এটার নাম দিলাম 2 নম্বর। তাহলে এখানে এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্সে আমি এটা পেলাম। এবার দেখো 1 নম্বরে আমার কি বার করা ছিল, দেখো 1 নম্বরে বার করা ছিল জি কম্পোজ এফ তার ইনভার্স ইকুয়াল টু আমি পেয়েছিলাম 5,0, 11,1, 17,2 এবং 23,3। ভালো করে খেয়াল করো, 1 নঙে জি কম্পোজ এফ ইনভার্সের ডান দিকে যে সেটটা আছে আর এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স অর্থাৎ 2 নঙের ডান দিকে একই সেট আছে, অর্থাৎ 1 নং আর 2 নঙের ডান পক্ষটা সমান। তাহলে 1 নং আর 2 নঙের বাম পক্ষটাও সমান হবে। অতএব 1 নং ও 2 নং হতে পারে 1 নং এবং 2 নঙের ডান পক্ষটা সমান, তাহলে বাম পক্ষটাও সমান হবে 1 নং ও 2 নঙের। তাহলে 1 নঙের দেখো বাম পক্ষে কী ছিল,
1 নংয়ের বাম পক্ষে ছিল জি কম্পোজ এফ তার ইনভার্স, তাহলে আমি লিখব হচ্ছে জি কম্পোজ এফ তার ইনভার্স। আর 2 নংয়ের বাম পক্ষে ছিল দেখো এফ ইনভার্স কম্পোজ জি ইনভার্স। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, প্রুফড। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা। মনে করো এফ আর প্লাস থেকে ক্লোজ ইন্টারভেল -5, ইনফিনিটি, এদিকে ওপেন ইন্টারভেল আছে। অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু 9x² + 6x - 5 দ্বারা প্রদত্ত। দেখাও যে এফ এর বিপরীত অপেক্ষক আছে এবং তা হলো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু √y + 6 - 1/3। আর প্লাস মানে কি রিয়েল নাম্বার, সব পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ রিয়েল নাম্বার মানে এখানে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার নেই। পজিটিভ রিয়েল নাম্বার মানে কোনগুলো 1 2 3 4 5, 1 2 1 3 5 7, হ্যাঁ ঠিক আছে, √2 √3 এগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার, মানে নেগেটিভ নেই। সমস্ত রিয়েল নাম্বারগুলো পজিটিভ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবং এফ এক্সটা দেওয়া আছে, যে দেখাতে বলেছে এফ এর বিপরীত অপেক্ষক আছে, অর্থাৎ এফ ইনভার্সের অস্তিত্ব আছে সেটা প্রমাণ করতে বলেছে, এবং এফ ইনভার্স ওয়াই সমান এটা হবে দেখাতে বলেছে। তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব আছে মানে আমি দেখাবো এফটা হচ্ছে এক চিত্রণ এবং উপরি চিত্রণ, তাহলে এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে। কারণ এফটা যদি এক এবং উপরি চিত্রণ হয় তাহলে এফটা হবে বাইজেক্টিভ। আমরা জানি যে কোনো অপেক্ষক বাইজেক্টিভ হলেই তার বিপরীতের অস্তিত্ব সবসময় থাকে। ধরি x, y বিলংস টু আর প্লাস থেকে নেওয়া হলো, অর্থাৎ ডোমেন সেট থেকে নেওয়া হলো, এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই আমরা ধরে নিলাম। এবার আমি এখান থেকে দেখাবো যে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলেই এফ চিত্রণটা 1 1 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এফ এক্সের মান কত দেওয়া আছে? এফ এক্সের মান দেওয়া আছে 9x² + 6x - 5, আর এফ ওয়াইয়ের মান দেওয়া আছে বা মান দেওয়া নেই, এফ এক্স দেওয়া আছে মানে এফ ওয়াইটা হবে, এক্সের জায়গায় জাস্ট ওয়াই বসিয়ে দাও, এখানে এফ এক্স যেটা আছে তার জায়গায় ওয়াই বসিয়ে দিলেই তুমি এফ ওয়াই পেয়ে যাবে। তাহলে আমার এফ ওয়াইটা হবে হচ্ছে 9y² + 6y - 5, ঠিক আছে। এটা হলো, এখান থেকে আমি দেখাবো এক্স ইকুয়াল টু ওয়াই। দেখো এখানে উভয় পক্ষে 5টা বাদ দিলাম, তাহলে পড়ে থাকলো হচ্ছে এটা। এবার সবাইকে আমি এই দিকের ডান দিকেরগুলো বাঁ দিকে নিয়ে এলাম, দিয়ে আমি প্রথম 9 কমন নিলে হবে x² - y² আর +6 কমন নিলে x - y, এটার ফর্মুলা ফেললাম, এটা পেলাম। এবার এখান থেকে দেখো আমি যদি x - yটা কমন নিই তাহলে পড়ে থাকবে 9 × x + y, তার মানে হচ্ছে 9x + 9y + 6। আচ্ছা, এর পরের লাইন আমি লিখতে পারি, দেখো x - y = 0। কেন? কারণ যেহেতু এক্স ওয়াইগুলো পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে এটা পজিটিভ রিয়েল নাম্বার মানে এখানে যদি পজিটিভ মান বসায় তাহলে এটা কখনোই কি 0 হবে? এটা কখনোই 0 হতে পারে না, কারণ হচ্ছে 9x + 9y + 6 হচ্ছে নট ইকুয়াল টু 0। তাহলে x - y = 0 হলে x = y, তাহলে x = y মানেই আমার এই চিত্রণটি 1 1 হয়ে গেল। অতএব এফ একটি 1 1 চিত্রণ। এবার আমরা প্রমাণ করব যে এফটা হচ্ছে উপরি চিত্রণ। উপরি চিত্র দেখার জন্য কি দেখাতে হবে? আবার ধরি আমাকে ওয়াই একটা এলিমেন্ট নিতে হবে, কোথা থেকে? কোডোমেন সেট থেকে। ওয়াই বিলংস টু কোডোমেন সেটটা হচ্ছে -5 থেকে ইনফিনিটি, এটা দেওয়া আছে, ঠিক আছে। এটা হ্যাঁ দিয়ে তুমি লেখো। এখন তুমি যদি লিখতে না চাও, আমরা এর আগে লিখেছি দেখবে, এর জন্য একটা প্রি ইমেজ এক্স পাবো যাতে করে এফ এক্স ইকুয়াল টু কি হয়? ওয়াই হয়। তুমি যদি ওটা না লিখতে চাও তাহলে তুমি এখন লিখবে এখন এফ এক্স ইকুয়াল টু ওয়াই, এটা থেকে শুরু করবে, হ্যাঁ। বা এফ এক্সের ভ্যালুটা বসাও, এফ এক্সের ভ্যালুটা আছে হচ্ছে 9x² + 6x - 5 ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেবো ওয়াই উপরি চিত্রণ দেখানোর জন্য ওয়াই বিলংস টু কোডোমেন সেট থেকে ধরে নেবো, দিয়ে আমরা শুরু করবো এখন এফ এক্স ইকুয়াল টু ওয়াই। বা আগে দেখবে আমরা যেটা লিখেছি লিখেও তোমরা শুরু করতে পারো, তবে এটা শুরু করলে হতেও পারে, কারণ এটাই ভালো, কারণ এখানে তোমার বেশি লেখা নেই আর ওখানে লেখা আছে, হ্যাঁ। কারণ আমরা বেশি লেখা পছন্দ করি না। এটা আমি যদি রাফে বলি, আসলে এটা যদি কোডোমেন সেট হয় তাহলে কোডোমেন সেটে আমি একটা ওয়াই নিয়েছি, তাহলে আমি ডোমেন সেটে আমি একটা ধরে নিচ্ছি এক্স পাবো, যাতে করে তাহলে এই এক্সের ইমেজ তো ওয়াই, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। বা আমি লিখতে পারি, দেখো 9x² +
6x -5 -y = 0। এর পরের লাইন আমরা লিখতে পারবো 9x² + 6x, যদি মাইনাসটা কমন নিই তাহলে ভেতরে থাকবে 5 + y = 0। তাহলে এটা পেলাম। তাহলে এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, ইহা এক্সের একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে আমাকে তো এক্সের ভ্যালু বার করতে হবে। দেখো এখান থেকে আমি শ্রীধর আচার্য প্রয়োগ করব, শ্রীধর আচার্যর ফর্মুলা প্রয়োগ করে এক্সের ভ্যালুটা বার করব। কারণ আমরা শ্রীধর আচার্য ফর্মুলা থেকে জানি যে এক্স ইকুয়াল টু হবে -b ± √b² - 4ac/2a। এখানে a মানে হচ্ছে 9, b মানে হচ্ছে 6 এবং c মানে হচ্ছে -5 + y। তাহলে আমি x = এটা পেলাম। ইকুয়াল টু, দেখো আমি এটাকে লিখছি -6 ± √6² মানে 36 মাইনাসে মাইনাসে প্লাস 4 × 9 36 × 5 + y/18 ইকুয়াল টু, দেখো -6 প্লাস মাইনাস, এখান থেকে যদি আমি 36টা রুটের বাইরে বার করি তাহলে 6 হবে। তাহলে √ এখানে থাকবে 1 + 5 + y/5 + yটা ব্যাকেটে রাখলাম 36টা 18। এবার যদি 6টা কমন নিয়ে আমি যদি কেটে দিই তাহলে নিচে 18 হবে 3, এখানে থাকবে -1 প্লাস মাইনাস √1 ইন্টু হবে 5, এটা 6 + y, তাই তো, বা y + 6। দেখো আমাকে বলা আছে যে y এর ভ্যালুটা, আমি দেখো এখানে পাশে লিখছি, যেহেতু y বিলংস টু কোথা থেকে নিচ্ছি -5, অর্থাৎ y এর ভ্যালুটা -5 বা তার থেকে বড় হবে এবং ইনফিনিটিতে ছোট হবে। তাহলে -5 বা তার থেকে বড় কী হবে, তাহলে y এর ভ্যালু হতে পারে -5, -4, -3 এগুলো হতে পারে। তাহলে এখানে -5 বা তার থেকে বড় যাই বসাও এই ভেতরটা পজিটিভই হবে, ঠিক আছে, এই ভেতরটা পজিটিভ হবে। এবার দেখো তাহলে এটা পজিটিভ মানে এটা রিয়েল। এবার রিয়েলের সঙ্গে যদি তুমি রিয়েল একটা যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করো, তার মানটা দেখবে রিয়েল মানে রিয়েলই হবে। আর এর মানটা মানে রুটের ভেতরে y + 6 এর মানটা কী হবে, দেখো যেটা এটার মধ্যে যেহেতু হচ্ছে আছে y বিলংস টু -5 থেকে ইনফিনিটির মধ্যে আছে, তাহলে দেখো তো y + 6, তাহলে অতএব আমি এখানে লিখছি y + 6 এর মানটা দেখো 1 বা 1-এর থেকে বড় হবে। কেন, y এর মান যদি -5 হয় তখন এটা 1 হবে, তারপর y এর মান যদি -4 বসাও তাহলে এটা 2 হবে, তাহলে 1 বা 1-এর থেকে বড়। তাহলে এটা রুটের ভেতরের মানটা হচ্ছে 1 বা 1-এর থেকে বড়। তাহলে এর রুট ক্যালকুলেশন করলে এর মানটা হয় 1 হবে বা তার থেকে বড় হবে। তার মানে এটা যদি 1 বা 1 হলে এটা এক্সের ভ্যালু হবে 0, ঠিক আছে। এবার যদি 1-এর থেকে বড় হয় তাহলে সে এক্সের ভ্যালু 1-এর থেকে বেশি, ঠিক আছে। তাহলে এটা দেখবো সবসময় পজিটিভ রিয়েল নাম্বার পাবো, 0টা হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, যখন 0 হবে সেটা কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে এটা বিলংস টু আর প্লাসের মধ্যে আছে। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এটা তো একটা পজিটিভ রিয়েল নাম্বার, তার আগে নেগেটিভ আছে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ একটা নেগেটিভ, নেগেটিভ যখন যোগ করবো সেটা নেগেটিভই হবে। কিন্তু তাহলে সেটা তো আর নেগেটিভ রিয়েল নাম্বার তো আর প্লাসের মধ্যে থাকে না, তাহলে এটা নট ইকুয়াল টু r+, মানে এই 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 মানটা দেখো ডোমেন সেটের মধ্যে আছে কিন্তু এই মানটা ডোমেন সেটের মধ্যে নেই। তাহলে অতএব এক্সের মান আমরা কোনটা নেবো, x ইকুয়াল টু আমরা নেবো এটা -1 প্লাস √y + 6/3, এটা হচ্ছে বিলংস টু আর প্লাস এর মধ্যে আছে তাই নিলাম। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং যে কোনো y বিলংস টু -5 টু ইনফিনিটি, হ্যাঁ, অর্থাৎ এটা কোথা থেকে নিচ্ছি কোডোমেন সেট, এর জন্য একটি প্রাকবিম্ব x ইকুয়াল টু -1 প্লাস √y + 6/3 বিলংস টু আর প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমি কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি প্রি ইমেজ বা প্রাকবিম্ব পাচ্ছি। তাহলে আমি বলতে পারি এফ ম্যাপিংটা একটি উপরিচিত্রণ। তাহলে আমি আগে পেলাম F11, এবার পেলাম উপরিচিত্রণ। যেহেতু F11 এবং উপরিচিত্রণ হয়ে গেল তাই আমি বলতে পারবো এফ হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এফের বিপরীত বা এফ ইনভার্সের অস্তিত্ব আছে।
তাহলে আমি বলতে পারবো অতএব এফ একটি সাবজেক্টিভ বা উপরিচিত্রণ। তাহলে অতএব এফ একটি এক এক উপরিচিত্রণ। তাহলে এফ যেহেতু এক এক উপরিচিত্রণ তাই বলতে পারি অতএব এফ একটি বাইজেক্টিভ অপেক্ষক বা বাইজেক্টিভ চিত্রণ। তাহলে এফ যেহেতু বাইজেক্টিভ তাই সুতরাং এফের বিপরীত অপেক্ষক বা এফ ইনভার্সের অস্তিত্ব আছে, প্রুভ। ঠিক আছে, এবার আমরা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু যেটা প্রমাণ করতে বলেছে সেটা দেখাবো। সেকেন্ড পার্ট দেখো, যেহেতু এফ এক্স ইকুয়াল টু কী ছিল, ওয়াই, তাহলে অতএব আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এই এক্সের মানটা দেখো আগে আমরা পেয়েছি। দেখো আমি যখন উপরিচিত্রণ দেখাচ্ছিলাম তখন আমি এফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এবং এখানে দেখো এক্স এর মান আমি এটা পেয়েছি, এটা আমি 1 নম্বর নাম দিলাম। তাহলে এই 1 থেকে এক্সের মানটা আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্সের মানটা আমি 1 থেকে বসাচ্ছি, কত পেয়েছিলাম -1 প্লাস রুট ওভার ওয়াই প্লাস 6/3। ঠিক আছে, এটা পেয়েছিলাম। ফর অল ওয়াই বিলংস টু কোথা থেকে নেওয়া হয়েছিল, দেখো ওয়াই বিলংস টু আমার নেওয়া হয়েছিল -5 থেকে, এটা ক্লোজ ইন্টারভেল টু ইনফিনিটি, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। বা এটাকে যদি সাজিয়ে লিখে দিই এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার ওয়াই প্লাস 6 -1/3 ফর অল ওয়াই বিলংস টু -5 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। নোট আমরা একটা লিখব, অনেক সময় এটা এফ ইনভার্স এক্স নির্ণয় করতে বলতে পারে। তাহলে এফ ইনভার্স এক্স যদি বলতো তাহলে আমরা অতএব পরের লাইন লিখে দিলাম অতএব এফ ইনভার্স এক্স, মানে ওয়াইয়ের জায়গায় জাস্ট এক্স বসিয়ে, এটা ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলে এখানে হবে এক্স প্লাস 6 -1/3 ফর অল, এখানে কিন্তু এক্স বিলংস টু এক্স -5 টু ইনফিনিটি। ঠিক আছে, এক্সটাও কিন্তু কোডোমেন সেটের মধ্যে থাকবে, কারণ এফ ইনভার্স এক্স মানে এক্সের আমি ইনভার্স বার করছি, কিন্তু এক্সের ইনভার্স মানে কার ইনভার্স বেরোয়, কোডোমেন সেটের এলিমেন্টগুলোর ইনভার্স বেরোয়, তাই তো। তাহলে কোডোমেন এক্সটা হচ্ছে কোডোমেন সেটে আছে। ঠিক আছে, তাহলে কোডোমেন সেট থেকে এক্সটা নেওয়া হয়েছে, তাই জন্য এক্সটা হচ্ছে কোডোমেন সেটের মধ্যে। এটা এর আগে দেখবে আমি এটা বিশদভাবে আলোচনা করেছি। ঠিক আছে, আচ্ছা, এফ ইনভার্স এক্স সমান এটা এক্সটা হচ্ছে কোডোমেন সেটে আছে, এবং এক্সের মানটা এখানে বসে এই ভ্যালু যেটা পাবো, মানে এফ ইনভার্স এক্সের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কিন্তু থাকবে ডোমেন সেটের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।